আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তাহলে আমরা এখানে আমাদের ম্যাথে চলে যাচ্ছি। আমাদের আজকের প্রথম ম্যাথে বাস্তব সংখ্যা বর্গ ও বর্গমূল, এটা টপিকের নাম। এখানে আমাদের প্রথম ম্যাথ বলছে কোনটি স্বাভাবিক সংখ্যা, -1 √2 5/2 3। এটা একটু আপনারা সবাই অ্যান্সার করেন, ঠিক আছে? কোনটি স্বাভাবিক সংখ্যা এটা একটু আপনারা অ্যান্সার করেন, তারপর এটা আমি বলে দিচ্ছি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা। কেন? আমাদের এখানে বলছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মনে রাখবেন যে শূন্য থেকে আমাদের যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা সেগুলোকে মূলত আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে চিনে থাকি। তাহলে এখানে একটা আছে -1 যেটা আমাদের ঋণাত্মক হয়ে গেল, এখানে √2 যেটা মান আসবে দশমিক, এবং এটা হচ্ছে 5/2 যেটা আমাদের মান আসবে দশমিকের। তো সেজন্য আমাদের এখানে অ্যান্সার হবে 3। ওকে, এরপরে আমরা এখানে একটু নিচে চলে আসবো যে কোনটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। কি বলছে? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? 1, 2, 3 নাকি 1 এবং 2? কোনটার উত্তর হবে সবাই একটু দ্রুত আমাকে বলেন। আমিনা বলতেছে খ হবে, শারমিন রিয়া বলতেছে খ হবে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আপনি এখানে সবাই বলতেছেন যে মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখানে অনেকে, আপনারা এখানে ঠিক করেছেন, আপনাদের সবার বিষয়টা ভালো লাগলো। অনেকে 1 উত্তর করে, কিন্তু মনে রাখবেন যেখানে ক্ষুদ্রতম 1, ঠিক আছে, কিন্তু 1 তো আসলে মৌলিক সংখ্যা না, 1 হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা আমাদের শুরু হয় 2 থেকে, 2, 3, 5, 7, 11, এগুলো আমাদের মৌলিক সংখ্যা। তাহলে মনে রাখবেন যদি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বলে তাহলে এখানে 2। এবং আরেকটা বিষয় এখানে মনে রাখবেন, ঠিক আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 9 নিচের কোনটি? 9। এবারে আপনারা একটু অ্যান্সার করেন। আপনাদের পরীক্ষাতে খেয়াল করবেন যে কোথাও 9 শব্দটা আছে কিনা। অনেক সময় স্টুডেন্টরা এই 9 শব্দটা খেয়াল না করে ভুল উত্তর করে। আপনি এখানে দেখেন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 9 নিচের কোনটি, ঠিক আছে। এবারে আপনারা একটু অ্যান্সার করেন যে 2 এর কত হবে। আমি একটু প্রশ্নটা চেঞ্জ করে দিলাম, এবারে আপনারা আমাকে বলেন যে উত্তর কত হবে দ্রুত। মানে এই প্রশ্নটা 2 ভাবে পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমি এখানে আপনাকে যে ম্যাথগুলো প্র্যাকটিস করবো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি এখানে করাবো, তাই সবাই একটু মনোযোগ দিবেন। বিভিন্ন রকম উত্তর চলে আসছে, কেউ বলতেছে 1, কেউ বলতেছে 3। এবার আমি সঠিক উত্তরটা বলি। এবার হবে হচ্ছে 2 এর গ। কেন গ? আমি একটু আগে কিন্তু বললাম যে 1 তো মৌলিক সংখ্যা নাই, 1 হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, এটা সবার সঙ্গেই যায়। সো 1 তো মৌলিক সংখ্যার কাতারেই পড়ে না, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। আর এখানে যেহেতু বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 9, তার মানে কি বড় বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি? তাহলে এখানে অবশ্যই 3 হবে। এখানে হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 9 কোনটি, তার মানে এখানে জানতে চেয়েছে বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা। তাহলে বৃহত্তম কোনটা হবে? 3 হবে। সো দেখছেন, প্রশ্ন চেঞ্জ করে দেওয়াতে কিন্তু আপনারা পারলেন না। প্রায় অনেক স্টুডেন্ট এটা ভুল করলেন, ঠিক আছে। এখানে উত্তর হবে গ। উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে গ, 2 এর গ হবে। এখানে যদি 9 হয় তাহলে হবে 2 এর গ। ওকে, এবারে আসেন নিচের কোনটি মূলদ সংখ্যা? √6, √8, 3√6, 3√8, কোনটা হবে? আচ্ছা, তো এবার আমি একটু বুঝিয়ে দিই নিচে কোনটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলতে গেলে মনে রাখবেন যেখানে আমাদের কোনো দশমিক মান আসবে না, আমাদের পূর্ণ সংখ্যা থাকবে, ঠিক আছে। মূলদ সংখ্যা বললে আমাদের এখানে কি থাকবে? পূর্ণ সংখ্যা। এখন দেখেন √6 করলে কি হবে? দশমিক চলে আসবে। √8 করলেও তাই দশমিক। আর এদিকে 3√6 করলেও কি আমাদের দশমিক চলে আসবে, বা একটা ভ্যালিড মান আসবে না। আমাদের কি দরকার? একটা পূর্ণ সংখ্যা দরকার। এখন আমি এখানে 3√8, এই যে এই 3√8 এটা আসলে মানে কি? এটা মানে হচ্ছে আমি এমন একটা সংখ্যা নিব যেটা 3 বার গুণ করলে 8 হবে। মাথার উপরে 3 আছে মানে 3 বার গুণ করব, ঠিক আছে। তাহলে আমি এমন একটা সংখ্যা নিব যেটা 3 বার গুণ করলে 8 হবে। এমন একটা সংখ্যা কি হতে পারে? আমি যদি ধরি 1, 1 কে আমি যদি 3 বার গুণ করি কত হয়? একই হয়। যেমন আমি এখানে যদি গুণ করি 1 গুণিত 1 গুণিত 1 কত হয়? 1। কিন্তু আমি যদি করি 2 গুণিত 2 গুণিত 2 তাহলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে দেখেন 8 কি হইলো? তার মানে এখানে উত্তর কত হলো? 2। তার মানে এই 3√8 মানে হচ্ছে 2। বিষয়টা কি আপনারা ক্লিয়ার? তার মানে কোন রুটের উপর যদি 3 থাকে তাহলে আপনাকে এটা একটু কল্পনা করতে হবে যে আমি এমন একটা সংখ্যা বেছে নিব যেটা 3 বার গুণ করলে 8 হবে। তাহলে আমি বেছেলাম 2, তো 2 কে 3 বার গুণ করে যেহেতু 8 হচ্ছে, তার মানে আমার উত্তর হবে 2। তো 2 কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। সো আমাদের সঠিক উত্তর হবে ঘ।
তাহলে আপনাকে বিষয়টা এইভাবে চিন্তা করতে হবে যে রুটের উপরে 3 আছে মানে আমি মনে মনে একটা সংখ্যা কল্পনা করব যেটা 3 বার গুণ করলে 8 হবে। আমি 1 কে যদি 3 বার গুণ করি 8 কি হচ্ছে না। আমি যদি 2 কে যদি 3 বার গুণ করি 8 হচ্ছে। আর আমি 3 কে যদি 3 বার গুণ করি তাহলে কত হয়? 27 হয়ে যায়। 3 3 কে 9, 3 9 27। তাহলে এখানে একটা কথা হলো যে আমার প্রশ্ন যদি থাকতো 3√27, তাহলে আমার এখানে কি এটা কিন্তু উত্তর হতো। তাহলে এটা কত? 3। বিষয়টা কি বুঝছেন? সবাই আমাকে একটু বলেন যে আপনারা 3 নম্বরটা বুঝছেন কিনা, যে আমি এখানে মূলদ সংখ্যা কিভাবে বের করলাম। সবাই একটু দ্রুত বলেন। ওকে, আই থিংক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এটা কিন্তু খাতাতে এগুলো লিখে নেবেন, যেগুলো ম্যাথ আমি এখানে সলভ করে দিব সেগুলো একটু খাতায় লিখে নেবেন, নয়তো ক্লাস শেষ হলেই ভুলে যাবেন আবার। ঠিক আছে? ওকে, তাহলে আমি এবার নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। এবারে বলতেছে কি এখানে 4 নাম্বার, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। 4 নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। 4 নাম্বার ম্যাথটা থাকে রুট মান ধরতে হবে না। আচ্ছা, রুট মান ধরতে হবে না, এটার কারণটা কি? আমি বিষয়টা আপনাদেরকে উল্টা ভাবে বুঝালাম। কেমন? যদি কোথাও রুটের উপর যদি 3 থাকে তখন আমাদেরকে এটা ধরে নিতে হবে যে এমন একটা সংখ্যা যেটা আমাকে 3 বার গুণ করলে ওই রুটের নিচের সংখ্যাটা সেটা হবে। ঠিক আছে? কিন্তু যদি এরকম থাকে, যদি আমার যদি থাকে √9, তাহলে হবে আমার কত? 3। এটা আলাদা। আবার আমার যদি 3√9 থাকে তাহলে এটার মান কি? ডট ডট চলে আসবে। আমার এখানে থাকতে হবে হচ্ছে 3√27, তাহলে আবার আমার উত্তর হবে 3। দেখেন √9 মানে 3, আর এইদিকে রুটের উপর যদি 3 থাকে আর নিচে যদি 27 থাকে তাহলে এটার মান হচ্ছে 3। ঘটনাটাই এটা। ঠিক আছে? সেজন্য এখানে রুট বিষয়টা আমি চিন্তাতে নিয়ে আসবো না। সামনে বলতেছে 4 এর ক। আচ্ছা, ওকে, 4 নাম্বারটা আপনি একটা অ্যান্সার করেন। হ্যাঁ, আই থিংক আপনারা 4 নাম্বারটা পারবেন, তবে আমি আপনাকে সহজে বুঝিয়ে দিব। তাহলে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 0.3, 4/2, 1/3, 2/5। জুই খাতুন বলতেছে 4 এর ক, সোনালী বলতেছে 4 এর ক, সর্বাদেব বলতেছে 4 এর ক। ওকে, শারমিনা 4 ক। ওকে, চলেন তাহলে একটু বুঝাই। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? আমাদের 4 এর ক নামে 0.3, এটা কিন্তু দেওয়াই আছে। হ্যাঁ, দশমিক মান দেওয়া আছে, এখানে আমাদের কিছু করা লাগবে না। এখন 4/2, এটা আমরা কি ভাগ কি করতে পারবো না? আমরা কি ভাগ করতে পারবো না? 4/2, 2 কে 2, 2 দুগুণে 4, তার মানে কত হলো? 2। ওকে, এরপরে 1/3, আমি এটাকে একটু ভাগ করব, 3/1। এখানে আমি একটা 0 নিব, এখানে আমি দশমিক নিব। কেন আমি এখানে 0 নিলাম? আপনারা তো জানেন যে 3 দিয়ে তো 1 কে তো ভাগ করা যায় না, সেজন্য আমি এখানে একটা 10 করব, একটা 0 আনবো, আর এখানে আমি একটা দশমিক নিয়ে চলে আসবো। এবার দেখেন 3 3 9, কি করলাম? 10। তাহলে এদিকে 3 3 9, তাহলে মানে কি, যাই হোক 1। তাহলে আমার এখানে 0.33 আমি এখানে পেলাম। তাহলে এটাকে আমি ভাগ করে কত হলো? 0.33 বা 0.33। এবার আমি 2/5 কে আমি ভাগ করব। তাহলে চলেন, এদিকে 5, এখানে 2, এখানে এটাকে ভাগ যায় না, তো এখানে দশমিক, এখানে আমি নিব 0। তাহলে এদিকে 4 5 20। তাহলে এখানে কত হলো? দেখেন, এবার আমাকে দেখেন মান সবচেয়ে ছোটগুলো বের করতে হবে, কোনটার মান ছোট। দেখেন আমাদের এখানে এটা পেলাম আমি 2, 4/2 মানে 2টা হচ্ছে সব থেকে বড়। তার মানে পরীক্ষা যদি বলতো বৃহত্তম কোনটা, তাহলে আমার সঠিক উত্তর হতো এটা, খ নাম্বার। আচ্ছা, 2 তো সব থেকে বড়। এরপর কি 0.4 মানে কত আপনারা কি জানেন? 0.4 মানে হচ্ছে 0.40। 0.4 মানে 0.40, অর্থাৎ দশমিকের পরে 1 থেকে 9 পর্যন্ত যদি কোনো সংখ্যা থাকে আর তারপরে যদি কোনো কিছু না থাকে, তার মানে সেখানে একটা 0 আছে। ওকে, সেখানে কি আছে? সেখানে একটা 0 আছে। ওকে, তাহলে দেখেন 40, 0.33, এখানে 0.3। 0.3 মানে কত বলেন তো? 0.30। তাহলে কি 2 সবার বড়, তারপর 0.40, তারপর 0.33, তারপর 0.30। তাহলে সবার থেকে ছোট কোনটা? সবার থেকে ছোট হচ্ছে ক নাম্বার, 0.3। আর এখানে যদি বলতো সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা, তাহলে হতো খ নাম্বার, কারণ এটার মান হচ্ছে 2। 2 মানে কত? 2 দশমিক সামথিং। ক্লিয়ার সবাই? আমাকে একটু আপনারা বলেন, সবাই আমাকে একটু দ্রুত বলেন যে আপনি এখানে ক্লিয়ার কিনা। আবার পরীক্ষাতে এটা আসতে পারতো, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা নয়, বা নিচের কোনটি বৃহত্তম সংখ্যা, এভাবে যদি আসতো তাহলে খ হতো। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 91, 87, 59, 63। বলেন দ্রুত, নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা মানে কি? যে সংখ্যা 1
এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই কি মৌলিক সংখ্যা। সোনালী বলতেছে 5 গ। তাহলে চলেন আমি একটু করে দেখি, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 63। আমি জানি 3 বিষম 60 হয়, 3 21 63। তাহলে আমি 63 কে ভাঙলে কত পাবো? 3 গুণিত 21। ওকে, তাহলে এদিকে আমি 63 কে যদি ভাঙি তাহলে কত পাবো? 3 গুণিত 21। ওকে, তাহলে আমার 63 হচ্ছে না। 59, 59 কে আমি কি কি দিয়ে ভাঙতে পারি? 59 কে আমি কি কি দিয়ে ভাঙতে পারি? 59 কে তো কিছু দিয়ে তো ভাঙলাম পারছি না। 87, এটা কিন্তু আমি জানি 3 30 90 হয়, তাহলে 3 29 87 হবে। তাহলে এদিকে 87 সমান সমান 3 গুণিত 79। কি বললাম? 3 গুণিত 79। ও সরি, হ্যাঁ 29, ঠিকই আছে। এবার 91, 91 কি কি দিয়ে হয়? 91 আমার হচ্ছে 7 দিয়ে হয়, তাই না? 7 10 70, 3 7 21। তাহলে আমি 91 কে কিভাবে লিখতে পারি? 91 কত বললাম? 7 10 70, 3 7 21, তার মানে 7 গুণিত 13। অনেকে বলতে পারে যে ভাই আপনি এটা কেমনে ক্যালকুলেশন করলেন? বিষয়টা দেখেন, আমি এই যে 91 এটাকে আমি ভেঙে নিলাম, কততে ভাঙলাম জানেন? আমি 91 কে মনে মনে ভাঙলাম 70 যোগ 21। আমি এইভাবে মনে মনে ভেঙে নিলাম। এবার আমি চিন্তা করলাম কি, যে 7 10 70, 3 7 21। বিষয়টা কি বুঝছেন? আমি 70 কে কেমনে ভাগ করলাম? আমি 70 কে ভাগ করলাম হচ্ছে 7 গুণিত 10, আর 21 কে আমি ভাগ করলাম হচ্ছে 7 গুণিত 3। তো এইটা হচ্ছে মূল বিষয়। সো আমরা যদি কোনো একটা সংখ্যা যখন ভাগ করতে চাই, আমরা এইভাবে করে ভাগটা করে ফেলতে পারি। আমরা 7 70, 3 7 21 ওগুলো মনে মনে কল্পনা করে নিতে হবে। ফলে কি করতে হবে? আপনি একবার কি পেরে যাবেন না, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা? গ নম্বর হবে। ঠিক আছে, কারণ দেখেন আমি 63 কে ভাগ করতে পারছি, 87 ভাগ করতে পারছি, 91 কিন্তু আমি ভাগ করতে পারছি। আমি ভাগ করতে পারছি না শুধুমাত্র 59। তাহলে 59ই হচ্ছে আমার এখানে মৌলিক সংখ্যা। সবাই কি ক্লিয়ার? কত উত্তর হবে? 59 উত্তর হবে। 59, 1 গুণিত 59, এটা আমাদের অ্যান্সার। তাহলে চলেন এবার আমরা কোথায় যাব? এবার আমরা চলে যাব হচ্ছে 6 নম্বরে। 72 সংখ্যাটির মোট ভাজক কতটি? চলেন আমরা এটা একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, 72 সংখ্যাটির ভাজক কত? এটা কেমনে নির্ণয় করতে হয় বলি। দেখেন 72 কে আমি লিখবো এইভাবে। এবার আমি কি করব? 1 গুণিত 72, 2 গুণিত 36, 3 দিয়ে কি যায়? 3 দিয়ে 3 বিশং 60, 3 4 12, হ্যাঁ 3 দিয়ে তো যায়। তাহলে 3 গুণিত 24, 4 দিয়ে কি যায়? 4 দিয়ে যায়, হ্যাঁ 4 10 40, 4 8 32, হ্যাঁ 4 দিয়ে যায়। তাহলে 4 গুণিত 18। আপনারা এইভাবে মনে করতে পারেন 4 বিশং কত হয়? 80। 80 থেকে কিন্তু এখানে 8 কম আছে, ঠিক আছে না? তাহলে এখানে হবে 4 গুণিত 18। এবার 5 দিয়ে কি যায়? যায় না। 6 দিয়ে কি যায়? 6 12 72, হ্যাঁ তাহলে কত লিখবো? 6 গুণিত 12, 6 এবং 72। 7 দিয়ে কি যায়? যায় না। 8 দিয়ে 8 নং 72 যাচ্ছে, তাহলে কত লিখবো? 8 গুণিত 9, 8 নং 72। এরপর 10 11, 11 দিয়ে কি যায়? না 11 দিয়ে যায় না। 12 দিয়ে, 12 তো এখানে আছেই। সো আমাদের এখানে ক্লোজ, আর কোনো কিছু নেওয়ার মতো নাই। তাহলে এবার আমরা এখানে গুনবো যে কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে 72 সংখ্যাটার ভাজক হচ্ছে 12টি। 72 সংখ্যাটার ভাজক হচ্ছে 12টি। এবারে 81, এটার ভাজক সংখ্যা বের করেন। এর ভাজক সংখ্যা কতটি? দ্রুত। ভাজ্য এখানে আপনার ভাজক বিষয়টা হচ্ছে যে যেগুলো দ্বারা আমি হচ্ছে 81টাকে ভাগ করতে পারি, বা এই 81কে আমি ভাগ করে করে যেটা আমি পাবো সেটা হচ্ছে আমাদের এখানে ভাজক। ঠিক আছে, আর এখানে একটা বিষয় যে ভাজ্য আর ভাজক জিনিসটা কি। ভাজক হচ্ছে যে ভাগ করে, আর ভাজ্য হচ্ছে যে নিজে ভাগ হয়। সাপোজ আমি আপনাদেরকে একটা জিনিস দিই, হ্যাঁ এদিকে 5 20, এইখানে আপনার ভাজ্য কোনটা আর ভাজক কোনটা আপনারা একটু অ্যান্সার করেন। এখানে ভাজ্য কোনটা এবং ভাজক কোনটা? দ্রুত অ্যান্সার করেন। ওকে, সবাই হচ্ছে 5 ভাজক। আচ্ছা, এই হচ্ছে আপনাদের অবস্থা, ছোটবেলায় পড়া ভুলে গেছেন তাই তো। ওকে দেখেন, ভাজ্য 5 ভাজক 20। একটা বিষয় একটু মনে রাখবেন, যে ভাগ হচ্ছে, আমরা এখানে কাকে মূলত ভাগ করছি? 20 কে কিন্তু আমরা এখানে ভাগ করছি। তো যে এখানে ভাগ হচ্ছে সে হবে ভাজ্য, এ হচ্ছে ভাজ্য। আর এইখানে যে ভাগ করে সে হচ্ছে ভাজক,
এটা একটু মনে রাখবেন। যে বাদ্যযন্ত্র বাজায় তাকে আমরা কি বলি? বাদক। যে বাদ্যযন্ত্র, হ্যাঁ, এই তো এই হারমোনিয়াম, তবলা যে বাজায় তাকে আমরা কি বলি? বাদক। সো যে বাজায় সেই বাদক, তাহলে এখানে যে ভাগ করে সেই ভাজক, এটা একটু মনে রাখবেন। যে বাদ্যযন্ত্র বাজায় সে যদি হয় বাদক, তাহলে এখানে যে ভাগ করছে সে ভাজক। এখানে আমরা 20 কে ভাগ করছে কে? 5 ভাগ করছে, আর এখানে ভাগটা হচ্ছে কে? ঠিক আছে, এখানে আমরা কাকে কাটাকুটি করছি? 20 কে, তাই এ হচ্ছে ভাজ্য। তাহলে আপনাদের এখানে একটু ভুল আছে, 5 হচ্ছে ভাজক হবে আর 20 হচ্ছে ভাজ্য হবে, এটা একটু মনে রাখবেন। এবার আসেন 81। 81 এখানে আমাদের ভাজক সংখ্যা কতটা? এখানে এটা অনেকে অ্যান্সার করেছে, যাই হোক। তো এটা এবার আসেন আমি এটা একটু করে দেখাই আপনাদেরকে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমাদের এখানে প্রশ্ন কি চেয়েছে? ভাজক চেয়েছে। তাহলে এখানে আমি একটু আপনাকে ক্লিয়ার করে দিই। দেখেন আমি এখানে লিখবো 81। এবারে দেখেন আমি এখানে কি লিখবো? 3 লিখবো। তাহলে লিখে 3 3 27 81। তাহলে দেখেন এবারে দেখেন এখানে ভাজক কোনটা? আমার প্রশ্ন চেয়েছে যে মোট ভাজক, তাহলে এটাই কি ভাজক না? এখন ক্লিয়ার? এই সাইডে যেগুলো থাকে সেগুলো ভাজক। ওকে, সো আপনারা সবাই ভুল, সবার ভুল একটা অঙ্ক। আচ্ছা যাই হোক, একটা অঙ্ক না, যদি ওটা বাইরের বিষয় ছিল, বাট তাও ভুল। ওকে, এবার আমি এখানে 81 এর অ্যান্সারটা আসি। দেখেন 1 গুণিত 81, 3 গুণিত 27, 3 বিশং 60, 3 7 21। হ্যাঁ, এবারে এখানে আমি যদি 4 দিয়ে আসি হবে? 5 দিয়ে না, 6 দিয়ে কি হবে? 6 10 60, তারপর এদিকে 21। না, 6 দিয়েও কিন্তু হচ্ছে না। তারপর এদিকে 7 দিয়ে 7 10 70, না এটা 7 দিয়ে হচ্ছে না। এদিকে 8 দিয়ে কি যায়? 8 8 64, 8 9 72, 8 10 না, 8 দিয়ে হচ্ছে না, 9 দিয়ে যায়, তাই না? তাহলে এখানে কত হবে? 9 গুণিত 9, তাহলে কত? 9 9 81। এবারে আপনারা কি করবেন? 1 2 3 4 5 6, 81 ভাজক কি 6টা? না, বেশিরভাগ স্টুডেন্ট এই ভুলটা করে। ইনফ্যাক্ট আমি যখন ছোট ছিলাম তখন আমি এই ভুলটা করে ফেলছি। কারণ তো শিক্ষক শিখিয়েছে যে এদিক দিয়ে গুণে যে কয়টা হবে সে কয়টা ভাজক। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এখানেও 9 আছে, এখানেও 9 আছে। 9 কে তো আমি দুইবার তো কাউন্ট করতে পারবো না, 9 কে আমার একবারই কাউন্ট করতে হবে। সো এখানে আমরা কেমনে কাউন্ট করব? 1 2 3 4 5, এই 9টাকে আমরা কাউন্ট করব না। তাহলে 81 মোট ভাজক আমরা পাবো হচ্ছে 5টি। আপনারা কি এখানে আবার ভুল করে 6টি দিবেন না, এটা ভুল, এটা সঠিক। এবার আসেন 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? এখানে আমাদেরকে মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে, তারপর সেগুলো কাউন্ট করতে হবে। আমাদের শুরু হয়েছে 43 থেকে। দেখেন 43 কি ভাগ কি যায় কোনো কিছু দিয়ে? 43 কি ভাগ কি যায়? আমি যদি একটু কল্পনা করি, তাহলে এদিকে 3 10 30, এদিকে 39 হয়, 42 হয়। ঠিক আছে, এদিকে 43 তো ভাগ তো হয় না কোনো কিছু দিয়ে। তাহলে আমি এখানে লিখবো 43। আমি এখানে লিখবো 43। এরপরে 44 ভাগ যায়, 45 হয়ে যায়, 46 হয়ে যায়, 47। 47 কি ভাগ কি যায়? 47 না, 47 তো ভাগ এখানে আমার যাচ্ছে না। তাহলে এখানে কত হবে? 47। 48 ভাগ যায় 2 দিয়ে, 49 ভাগ যায়, 50 ভাগ যায়, 51। হ্যাঁ, 51 কিন্তু ভাগ যায় 3 3 3 3 কত হয়? 3 17 51, ঠিক বললাম? হ্যাঁ, 3 17 51। 52 ভাগ যায় 53, 53 কি ভাগ যায়? না, 53 কিন্তু ভাগ আমার এখানে যায় না। সো এখানে আমি কত লিখবো? 53 লিখবো। এরপরে 54 ভাগ যায়, হ্যাঁ 55 যায়, 56 যায়, 57, 57 তো যায়, তাই না? হ্যাঁ 57 যায়, 3 19 57। 58 যায়, 59, 59 কি যায় না? 59 কিন্তু ভাগ আমার যাচ্ছে না। তাহলে এখানে কি লিখবো? 59। তাহলে আমার এখানে উত্তর কয়টা হলো? 1 2 3 4, উত্তর হবে 4টি। আমরা এখানে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 4টি। এরপরে আসছে যে 8 নম্বর 1 থেকে 30 পর্যন্ত, এটা একই ভাবে বের করে ফেলতে হবে। তো আপনি আশা করছি এটাও বের করে ফেলতে পারবেন। তবে এইখানে একটু ভুল করা যাবে না। আপনি সাপোজ এমন একটা সংখ্যা নিচ্ছেন যেটা ভাগ করা যায়, তাহলে ওইটা কি হবে? মৌলিক সংখ্যা না। আবার আপনি এমন একটা সংখ্যা ছেড়ে দিলেন যেটা মৌলিক সংখ্যা হয়, কিন্তু আপনি ওইটা যৌগিক ভেবে নিলেন না, তো এমনটা করা যাবে না। ওকে, এরপরে আসেন এরপর 9 নাম্বারটাও তাই। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 50 পর্যন্ত, এটা একটু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে 15টি, এটা মুখস্থ করে ফেলবেন।
এবার আসেন 10 নম্বর একটা ম্যাথ। 10 নম্বর ম্যাথটা খুবই মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে, কারণ এই ম্যাথটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, ওকে ওকে। এবারে আসেন আমরা এখানে 10 নম্বরটা করি। 10 নম্বরটা আপনার সমান প্রশ্ন তুলে দিচ্ছি বড় করে, তাহলে আপনি বুঝতে পারবেন। 0.4 গুণিত 0.05 গুণিত 0.02 ডিভাইডেড বাই 0.01। 0.01 এটা আমাদেরকে কি করতে হবে? সরল করতে হবে। এক কথায় এখানে আমাদেরকে উপরেরটা গুণ করতে হবে, তারপর নিচেরটা দিয়ে ভাগ করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যান্সার গুলো পেয়ে যাব, কোনটা অ্যান্সার হবে। ওকে, 10 নম্বর দেখেন, আমরা আগে উপরে গুণ করব। কেমনে গুণ করতে হয় জানেন? আসেন আমরা এখানে একটা কাজ করব, এখানে 2 এর সঙ্গে 5 কে গুণ করব, 5 এর সঙ্গে আমরা 4 কে গুণ করব, তাহলে কত হয়? 5 দুগুণে 10, 4 10 40। তাহলে আমরা এখানে লিখে নিব কত? 40। এবার একটা বিষয় কি জানেন, দশমিকের গুণের ক্ষেত্রে আমাকে দেখতে দশমিকের পরে মোট কতগুলো অঙ্ক আছে। অঙ্ক বলতে কি 0 1 2 3 এরকম করতে করতে 0 থেকে 9 পর্যন্ত যতগুলো জিনিস আছে, এক কথায় হ্যাঁ, মানে যতগুলো সংকেত আছে এগুলোকে বলা হয় অঙ্ক। তাহলে এখানে দেখেন দশমিক করে একটা দুইটা অঙ্ক, এখানে দুইটা, তাহলে কত হলো? দুইটা দুইটা 4টা, এখানে একটা, কয়টা হলো? 5টা। দশমিকের পরে 5টা অঙ্ক। এখন আমি এখানে 2টা অঙ্ক লিখেছি, আমার হইতে হবে 5টা অঙ্ক। আমি কি করবো জানেন? এর আগে আমি আরো 3টা জিরো দিব, 1টা 2টা 3টা, তার আগে আমি এখানে একটা দশমিক দিব, এখানে একটা জিরো। ঘটনাটা কি ঘটলো? প্রথমে আমি 4 5 আর 2 আমি গুণ করলাম, গুণ করে আমি পাবো কত? 40। 40 আমি লিখলাম। এখানে মোট অঙ্ক কতগুলো? 2টা 2টা 4টা রেখে 5টা, আমার এখানে মোট অঙ্ক 5টা। তাহলে আমার এখানে মোট অঙ্ক করতে হবে 5টা। এখন 5টা যে হলো, এখানে তো 2টা, বাকি 3টা কি আপনি ডান সাইডে দিবেন? না, দিতে হবে বাম সাইডে, অর্থাৎ সামনে দিতে হবে। তাহলে আমি এখানে আরো 3টা দিয়ে হয়ে গেল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, এবার আমি দেখেন নিচে লিখবো, আমি একদম বরাবর লিখবো, হ্যাঁ, 0.01 0.01। ঠিক আছে, সিকিউর ক্ষেত্রে এত চিন্তা ভাবনা করে উত্তর দিতে গেলে সময় লাগে, তাতে তো অন্য অঙ্ক উত্তর দেওয়া সম্ভব না। এবার আমি একটু বলি, আপনার নার্সিং এডমিশনে অঙ্কগুলো পরে করবেন। 100টা এমসিকিউ তো এলোমেলো ভাবে দেওয়া থাকে, আপনি যেগুলো মুখস্থ বা যেগুলো আপনি সবথেকে ভালো পারেন সেগুলো আপনি আগে উত্তর করবেন। এগুলো আপনার করা শেষ হয়ে গেলে তারপরে আপনি পরীক্ষার শেষ 10 থেকে 12 মিনিট আপনি অঙ্কগুলো সলভ করবেন। 10টা অঙ্কের ভিতর আপনার 3 থেকে 4টা অঙ্ক থাকে যেগুলো বড় ক্যালকুলেশন করতে হয়, বাকি 6 থেকে 7টা ম্যাথ থাকে খুবই সহজেই পারা যায়। আপনি যেগুলো খুব সহজে পেরে যাবেন যে অঙ্কগুলো, আপনি সেগুলো করবেন। তারপর যেগুলো ক্যালকুলেশনের সেগুলো আপনি সব শেষে করবেন, একেবারে পরীক্ষার আপনি শেষে করবেন। ওগুলো আপনার যদি দেখলে সময় যদি চলে যায়, ওগুলো মিস যায়, আফসোসের কিছু থাকবে না। বুঝতে পেরেছেন? সো এই ম্যাথ করতে গেলে অন্য ম্যাথের সময় আপনি কেন নষ্ট করবেন? যেগুলো ক্যালকুলেশন সেটা আপনি সব শেষে করবেন, এটা হচ্ছে কথা। আই থিঙ্ক এটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে এই গুণটা এইভাবে করে আমাদের করতে হবে। এখন কথা হলো যে আমাদের এখানে এবার কি করতে হবে। দেখেন, একটা বিষয় সবসময় মনে রাখবেন যে আমি তো বললামই, দশমিকের পরে যদি 1 থেকে 9 পর্যন্ত কোনো অঙ্ক থাকে এবং তারপরে যদি জিরো থাকে, সেই জিরো কোনো মূল্য নাই। এখানে দেখেন দশমিকের পরে কি এখানে একটা 4 আছে, 4 পর একটা জিরো, সো এই জিরোটার কি কোনো মূল্য নাই। আমি এটাকে মিশিয়ে ফেললাম, ওই জিরোটা কিন্তু কোনো মূল্য নাই। ওকে, আচ্ছা, ওকে শামিল, আমি কিন্তু এগুলো ক্লাসে বলেছিলাম তাই না, যে ম্যাথ সব শেষে করতে হবে। এবার আসেন আমরা এবার এটা সলভ করবো। এখানে দশমিক একটা জিরো আছে, এই জিরো আমি কাটবো, এই জিরো আমি কেটে দিব। ঠিক আছে, দেখেন আমি এইখানে একটা জিরো, এইখানে একটা জিরো আমি কেটে দিব। এবার একটা কাজ করতে হবে কি জানেন, এখানে যে 1 আছে না, 1 কাটবো, এখানে একটা জিরো কেটে দিব। বিষয়টা কেমন বুঝতে পারলেন? আমার এখানে দশমিকের পরে যেহেতু 2টা অঙ্ক আছে, আমি সেজন্য উপরে 2টা অঙ্ক কেটে দিব। তাহলে কেটে দিলে আমার এখানে কি দাঁড়ালো? এখানে আমাদের কি দাঁড়ালো বলেন? এখানে 0.04 কি থাকলো? 0.04। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে খ নম্বর, 0.04। তাহলে 5টা হলো কেন? আমরা এটা কাউন্ট করব, আমরা যখন গুণ করছি এই 5 10 মানে হচ্ছে 4 5 20
যখন আমি 40 হলাম 40ই লিখবো, কিন্তু পরবর্তীতে ওই জিরোটাকে বাদ দিয়ে দিব। আমি প্রথমে ওই জিরোটাকে আমি কাউন্ট করব, কিন্তু পরে আমি ওটা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে কথা। মানে যখন তাকে আমার দরকার ছিল আমি তাকে রেখেছিলাম, দরকার নাই আউট করে দিয়েছি। এটা হচ্ছে বিষয়। তাহলে আমার এখানে উত্তর কত হলো? খ, 0.04। বলেন বুঝতে পেরেছেন? আপনারা সবাই অঙ্কটা একটু বলেন যে এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। এই অঙ্কটা যদি বুঝতে পারেন দশমিকের সব অঙ্ক বুঝে যাবেন। এই ভাগের ক্ষেত্রে এসে অনেকে ভুল করেন, ঠিক আছে? ভাগের ক্ষেত্রে এটা রেখে দেন, মনে করেন যেখানে 0.004 না, আমার এখানে নিচে তো দশমিকের দুইটা অঙ্ক আছে, আমার উপরে দুইটা অঙ্ক কেটে দিতে হবে, তারপরে যেটা থাকবে সেটা আমার উত্তর। এখন বুঝতে পেরেছেন? তাহলে বলেন। আর একটু ভালো করে বলেন ভাইয়া। ওকে, ফার্স্টে আমি এখানে কি করলাম? এই 2 দিয়ে আমি 5 কে গুণ করব, 5 দিয়ে আমি 4 কে গুণ করব। এক কথায় যেগুলো আমার অঙ্ক থাকবে, হ্যাঁ, আমি সেগুলোকে গুণ করব। 5 দুগুণে 10, 4 10 40। আমি এখানে 40 লিখে নিব। কত লিখবো? আমি এখানে 40 লিখব। এরপরে দশমিকের পরে মোট কতগুলো অঙ্ক আছে সেটা আমি দেখব। দশমিকের পরে আছে 2টা, এখানে 2টা, 4টা, এখানে একটা 5টা। দশমিকের পরে মোট 5টা অঙ্ক আছে, কিন্তু আমার এখানে আছে 2টা। আমি আরো এক্সট্রা 3টা জিরো নিয়ে আসব। 1টা 2টা 3টা, তারপর আমি এখানে দশমিক দিব, এখানে 0। এইটা হচ্ছে আমার মূল ঘটনা। এবারে দেখেন এই 4-এর পরে 0-র আসলে কোনো মূল্য নাই। সবসময় মনে রাখবেন যে দশমিকের পরে যদি সব শেষ মাথায় যদি 1 থেকে 9 পর্যন্ত কোনো কিছু থাকে, তারপরে এখানে যদি 1000টা জিরো থাকে, এই 1000টা জিরোর কোনোই মূল্য নাই, কোনো মূল্য নাই। সো আমি এই যে যেহেতু মূল্য নাই, তাহলে আমি এগুলো সব কিছু আমি মিশিয়ে দিব। এইটা হচ্ছে আমার ঘটনা। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে লাস্টে কি আছে? 4, 4-এর পরে যতগুলো জিরো থাকে এর কোনো মূল্য নাই। এটা হচ্ছে মূল ঘটনা। তারপরে আমি এখানে কি করলাম? 0.01 0 0 কাটলাম, এখানে একটা 1 আছে না, এটা এবং এটা, মানে দশমিকের পরে এখানে 2টা অঙ্ক আছে, এখানে আমি 2টা অঙ্ক আছে, তাই এই 2টা কাটবো, এই 2টা কাটবো, অবশিষ্ট কি থাকলো? 0, এখানে 0.04। এই তো, এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে? আই থিংক বুঝে যাওয়ার কথা এতক্ষণে। ওকে, সো নেক্সট 11 নম্বর। কোন বিষয় আছে? করে ফেলেন। 11 নম্বর করতে কি 10 সেকেন্ড সময় লাগবে। 11 নম্বর অঙ্কটা করতে 10 সেকেন্ড সময় লাগবে, করে ফেলেন। 11 নম্বর অঙ্কটা করতে 10 সেকেন্ড সময় লাগবে। এত গুণিত এত কোনটা উত্তর হবে বলেন? দেখেন 1 1 1 3টা 1 গুণ করলে কত হয়? একই হয়। এবারে দেখেন দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? দশমিকের পরে এখানে 1টা 2টা 3টা অঙ্ক আছে। আমার এখানে কয়টা আছে? একটা অঙ্ক। তাহলে আমরা সামনে 1টা 2টা দিলাম, হয়ে গেল। দেখেন 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, তাহলে উত্তর হচ্ছে 0.001। শেষ। দেখেন 0.001 গ নম্বরটা উত্তর। এটা তো খুবই সহজ। এটা কেন আপনারা ভুল করবেন বলেন? আপনারা যারা 11D বলছেন, আপনারা কি 10 নম্বর অঙ্কটাকে আমার বুঝেননি? বুঝে হয়তো 11 পারার কথা। এক কথায় আমি 3টা 1 গুণ করব, আমি 3টা 1 গুণ করব। গুণ করার পরে আমি দেখব যে আমার প্রশ্নে দশমিকের পরে মোট কতগুলো অঙ্ক আছে। এখানে আছে একটা, এখানে আছে একটা 2টা, এখানে আছে একটা 3টা অঙ্ক আছে। আমার এখানে হচ্ছে একটা, সো আমি আগে 2টা 0 দিয়ে আমি 3টা অঙ্ক করে নিব। সিম্পল বিষয়। ওকে, এরপর আমরা এখানে চলে যাব হচ্ছে 12 নম্বর অঙ্কে। 0.2 ইন্টু 0.1, এটা উত্তর কত হবে বলেন? 2 আর 1 গুণ করলে কত হয়? 2 হয়। দশমিকের পরে এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, মোট কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, কিন্তু আমার এখানে আছে একটা অঙ্ক, তাহলে আমি আরেকটা অঙ্ক করে নিয়ে আসবো। এখানে একটা 0 দিব, তাই এখানে দশমিক হয়ে গেল 0.02। যে 2 আর 1 গুণ করে 2 হচ্ছে। এবার এখানে দশমিকের এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, আমার এখানে মোট 2টা অঙ্ক হচ্ছে। প্রশ্নে আমার দশমিকের পরে মোট 2টা অঙ্ক, আমার উত্তরও হইতে হবে দশমিকের পরে 2টা অঙ্ক, কিন্তু আমি লিখেছি 2 কে 2, তো আমার আরেকটা অঙ্ক কই? আমার আরেকটা অঙ্ক হবে 2 এর সামনে একটা 0। বুঝছেন? সমতা বজায় রাখতে হবে আমাদের এখানে। কেন? প্রশ্ন এবং উত্তরে সমতা বজায় করা হচ্ছে মূল বিষয়।
ঠিক আছে, তাহলে এখানে একটা 0 বসালাম, তাহলে দশমিক দিলাম, শেষ, 0.02। ওকে, মিস্টেক হয়েছে, আচ্ছা ঠিক আছে, কোনো বিষয় না, বাট ভুল করা যাবে না। হ্যাঁ, এই অঙ্কটা দশমিকের গুণ কিন্তু আমাদের পরীক্ষায় থাকেই, আপনি বিগত যখনই প্রশ্ন এটা কিন্তু থাকেই। সো এই জন্য এটা আমি একটু বারবার আপনাকে জোর দিচ্ছি, এটা ভুল করা যাবে না। আপনার 13 নম্বরটা সলভ করেন, কি বলছে? 9 + 3 / 3 × 2 বিয়োগ 7 বিয়োগ 3 বিয়োগ গুণ 2। ঠিক আছে, 13 নম্বরটা আপনি অ্যান্সার করেন। তো দেখেন আমি এটা একটু সলভ করি। 9 + 3 / 3 × 2। আর হ্যাঁ, আমি হয়তো একটু বেশি বকবক করি, আপনি একেবারে মাইন্ড করেন না, ঠিক আছে? আপনি আমার পড়ানোটা দেখেন যে আমি পড়াতে পারছি কিনা বা আপনি আমার পড়াটা বুঝছেন কিনা। বকবক করি কিনা এটা নিয়ে কোনো জাজমেন্ট করার দরকার নেই, পড়াতে পারছি কিনা, বুঝাতে পারছি কিনা, এটা হচ্ছে মূল কথা। আসেন, আমরা একটা বিষয় মনে রাখবো, যখন আমাদের এরকম ব্র্যাকেট, যোগ বিয়োগ, গুণ ভাগ থাকে, তখন আমাদের একটা নিয়ম একটু মনে রাখতে হবে, লিখে রাখেন সবাই। আমাদেরকে প্রথমে কাজ করতে হবে থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এরপর আমাদের কাজ করতে হবে এর, অর্থাৎ আমাদের প্রশ্নের ভিতর কোথাও যদি এর লেখা থাকে তাহলে আমরা এটা কাজ করতে হবে। তারপর আমাদের কাজ করতে হবে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। আপনারা এটা একটু সবাই লিখে নেন খাতায়। আমাদের প্রশ্নের ভিতরে যখন সরল করতে হবে এই নিয়মটা আমাদেরকে বজায় রাখতে হবে। যেমন কি এখানে থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট কি আছে? নাই। সো এই দুইটার কাজ আমাদের শেষ, এই দুইটার কাজ আমাদের শেষ। এবারে দেখেন এখানে কি আছে? ব্র্যাকেট আছে, এর কি আছে? এর নাই। সো আমাদের এরও কোনো দরকার নাই, বাদ, এর বাদ। কি আছে দেখেন? ব্র্যাকেট, ভাগ, গুণ, যোগ। তার মানে আমরা এখানে আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। এই বিষয়টা আমাদের করতে হবে। এবারে আসেন জিনিসটা আমি একটু দেখাই দিই। জিনিসটা কি হচ্ছে, ব্র্যাকেটের ভিতরে আমাকে কাজ করতে হবে। সো ব্র্যাকেটের ভিতরে কি আছে? 9 যোগ 3 কত হয়? 9 আর 3 হয় 12। আমি এখানে লিখবো 12। এরপর আমি এখানে কি করব দেখেন, ভাগ দিব 3 গুণিত 2 বিয়োগ। আমি এখানে কোনো কাজ করব না, আমি ডাইরেক্ট ব্র্যাকেটের ভেতরে কাজ করব। এবারে দেখেন ব্র্যাকেট ভিতরে আছে 7 বিয়োগ 3 গুণ 2। এখানে আছে বিয়োগ, এখানে আছে গুণ। আমি কোনটার কাজ আগে করব দেখেন? ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তার মানে আমাকে কি আগে গুণের কাজটা করতে হবে, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এখানে আছে গুণ আর বিয়োগ, গুণ আর বিয়োগ। তাহলে আমি কোনটা কাজ করবো? আগে গুণের কাজ করব। তাহলে 3 গুণিত 2 কত হয়? 6। তাহলে 7 বিয়োগ 6 কত হয়? 1। তাহলে আমি এখানে লিখবো 1। আপনি এটা যদি না জানতেন আপনি কি করতেন জানেন? আপনি 7 থেকে 3 কে ভাগ বিয়োগ করতেন, কত পেতেন? 4। আপনি 4 কে যদি 2 দিয়ে গুণ করতেন 8 হয়ে যেত। কোথায় 1 আর কোথায় 8, আকাশ পাতাল তফাৎ। এই জন্য আমাদের এটা জানতে হবে যে আগে গুণের কাজ করবো নাকি আগে বিয়োগের কাজ করব। এবারে আসেন, এখানে আছে ভাগ, গুণ, বিয়োগ, ভাগ, গুণ, বিয়োগ। তাহলে আমাদের কি এখানে ভাগের কাজটা করতে হবে, তাই না? তাহলে 12 ভাগ 3 কত হয়? 4। 12 ভাগ 3 4। এরপরে দেখেন তারপরে আমাদের কিসের কাজ করতে হয়? ভাগের পরে গুণ। তাহলে 4 গুণিত 2 কত হয়? 4 দুগুণে হয় 8। 8। এবারে 8 থেকে আমি একটা যে বাদ দিই কত হয়? 7। তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে 7। উফ, ডান। বলেন ভাইয়ারা, আপুরা, বুঝতে কি পারলেন? বলেন। তাহলে আমাদের কি করতে হবে? ব্র্যাকেট, তারপরে এর, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। ওকে। আর আরেকটা কথা, এখানে আমি যে এর যে লিখলাম, এর অর্থ কি জানেন? এর মানে হচ্ছে গুণ। এর মানে কত? এর মানে হচ্ছে গুণ। তাহলে আমি যদি এখানে বলি যে 27 এর 5%, আপনারা তো শুনেছেন অনেক জায়গায় 27 এর 5%, তাহলে কি করতে জানেন? 27 এর জন্য গুণ 5% মানে 5 ভাগ 100। তার মানে এর বদলে আমি এখানে লিখলাম গুণ। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আমরা এরকম অঙ্ক পাবো, হ্যাঁ, যে 27 এর 5% সমান কত? 5% মানে কি? 5 ভাগ 100। আর এই এর বদলে আমি এখানে লিখবো গুণ। সো মনে রাখবেন এর সমান সমান গুণ। এই অঙ্কটা যদি বুঝেন না, আপনার অনেক অঙ্ক সলভ হয়ে যাবে, অনেক। এবার আবার আরেকটা সুন্দর ইন্টারেস্টিং কিউট একটা ম্যাথ, যে 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আরে ভাই এই অঙ্ক তো আমি পারবো, তাই না? আপনি হয়তো পারবেন। এটা কি করবো না? চলেন নেক্সট। আচ্ছা 15 নাম্বারটা খুব সুন্দর একটা ম্যাথ।
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য নিচের কোনটি? এখানে আমাদের জানতে চেয়েছে পার্থক্য, ঠিক আছে, বিয়োগফল। যদিও বাকি অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন না, তবে এখানে হচ্ছে বিয়োগফল জানতে চেয়েছে। বলেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ওকে, চলো আমি 15টা বুঝাই দিই। ওকে, সামনে হচ্ছে 15 ক। দেখেন আপনারা অনেক সময় বুঝেন না যে বৃহত্তম ক্ষুদ্রতম কি। আমি যদি ধরি 2 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম, দেখেন 2 অঙ্কের আমি যদি বৃহত্তম ধরি 99, ক্ষুদ্রতম হচ্ছে 10। আমি আগে চিন্তা করে নেব 2 অঙ্কের। দেখেন 2 অঙ্কে কি 99 সব থেকে বড়, ক্ষুদ্রতম কি 10, ঠিক আছে। এবার আমি হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম যদি 10 হয় তাহলে আমি আগে এরপরে কত লিখব? 1 2 3 4 5। 5 অঙ্কের ক্ষুদ্রতম হয়ে গেছে কত? একক, দশক, শতক, হাজার, 10,000। 4 অঙ্কের ক্ষুদ্রতম আমি লিখব, বৃহত্তম। 4 অঙ্কের বৃহত্তম, বৃহত্তম কি 99 না? তাহলে দেখেন 1 2 3 4 হয়ে গেল। এবার আসেন একক, দশক, শতক, হাজার, 10,000। একক, দশক, শতক, হাজার, 9,999। তো 10,000 থেকে 9,999 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে আমাদের এখানে উত্তর হবে গ, 1। কত হবে? 1 হবে, ঠিক আছে। 15 সি হবে উত্তর 1। এটা আসলে ছোট করে আমিও ভুলে যেতাম যে ক্ষুদ্রতম কি 1-এর পরে 0 ধরবো নাকি 999 ধরবো, কোনটা আসলে ক্ষুদ্রতম। সব সময় মনে রাখবেন ক্ষুদ্রতম হচ্ছে 10, বৃহত্তম হচ্ছে 99। সো যখন আমার কথা বলবো 5 অঙ্কের ক্ষুদ্রতম, আমি 1 লিখে পরে 4টা 0 বসিয়ে দিব, ঠিক আছে। এবং যদি বলে বৃহত্তম তাহলে আমি লিখবো 99। আরো ইজি টেকনিক আমি বলে দিই। আমাদের অঙ্ক কতগুলা? অঙ্ক হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। এখানে সবথেকে ক্ষুদ্রতম কোনটা? অবশ্যই 0। কিন্তু কথা হলো আমি এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম যদি লিখি 1টা 2টা 3টা 4টা 5টা, এটার কি কোনো মূল্য আছে? মূল্য তো নাই। তাহলে মূল্য কার আছে? 1-এর মূল্য আছে, তাই না? সেজন্য এখানে যে কাজটা করতে হয়, এখানে 5টা 0 না লিখে শুরুতে একটা 1 লিখতে হয়। কি লিখতে হয়? 1 লিখতে হয়। আর সবথেকে বড় অঙ্ক কোনটা? 9। তাই এখানে আমাদের 4টা 9 লিখতে হবে। বুঝাতে পেরেছি? এর থেকে সহজভাবে আর বোঝানো সম্ভব না। 16 নাম্বার, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? পারবেন না? আমি একটু আগে দেখাই দিলাম না, এরকম ভাগ করে যে নিচে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, কেমনে ভাগ করতে হবে? ছোটবেলায় আমরা যেভাবে ভাগ করেছিলাম সেভাবে ভাগ করে বের করবেন, যেটা ক্ষুদ্রতম মান পাবেন সেটা ক্ষুদ্রতম। যদি বলে বৃহত্তম সংখ্যা, তাহলে যেটার মান পাবেন বড় সেটাই বৃহত্তম। 16 নাম্বারটা আই থিঙ্ক পারবেন, এটা আমি আর করে দিচ্ছি না এখন। 16 নাম্বার এর আগে আমি ভাগ করে দিলাম না, করছি, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা এবারে আসেন 17। এই 17 তো পারবেন তো আপনারা? 17 পারবেন না? ওই তো আমি শিখাই দিলাম না যে তো ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে এখানে কি আছে? 8 যোগ 8 গুণ 8, তাহলে কি হতো? ভাগ গুণ যোগ, তাহলে আগে গুণ পরে যোগ, শেষ। 8 এটা 64 আর 8 কত হয়? 72, শেষ। ঠিক বললাম না ভুল বললাম? 72, হ্যাঁ শেষ। কয় সেকেন্ড লাগলো? 5 সেকেন্ড। তাহলে দেখেন 17 নম্বর উত্তর হবে 72। 5 সেকেন্ডে অঙ্ক করেছি। তাহলে বলেন এই ম্যাথটা আপনার পরীক্ষা যদি আসে 17 নম্বর, তাহলে কি আপনার ঈদ লেগে যাবে না? বলেন বলেন, কারণ আপনি নিয়ম তো জানেন যে আগে ব্র্যাকেট, তারপরে এর, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ, শেষ। এরপর একটা ইন্টারেস্টিং ম্যাথ করাবো আপনাদের। নিচের কোনটি 33 এর একটি উৎপাদক? পারবেন? ওই তো ভাজক বের করেছিলাম না, ওইভাবে করে এটা বের করতে হয়। দেখেন কেমনে বের করবেন। 33 এর একটি উৎপাদক, দেখেন মানে বিষয়টা কি জানেন যে আমি 33 কেমনে কেমনে পাই? 33 1 গুণিত 33, তারপরে আমি পাই 3 গুণিত 11, 3 11 33। এই চারটে ছাড়া কি আর কি হয় 33? হয় না। এগুলোর ভিতরে অপশনে কোনটা আছে সেটাই উত্তর। দেখেন 10 নাই, 3 12 নয়, কোনটা আছে ভাই? 3। এই দেখেন এখানে 3 আছে না? আর 33 একটু উৎপাদক কোনটা? 3। মানে 1 3 11 33, এই চারটা হচ্ছে 33 এর একটা একটা করে উৎপাদক। এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। আমার অপশনে কোনটা আছে? দেখেন এখানে 3 আছে, এখানে 3 আছে, সো আমার এখানে উত্তর হবে 3। তাহলে 3।
এরপর আসছে 19 নাম্বার, 0.1 এর বর্গমূল কত? আপনার 19 নাম্বারটা ভুল করেছেন, সবাই ভুল। প্রশ্নে তো বর্গ চাইনি রে ভাই, বর্গমূল চেয়েছে। যদি চাইতো বর্গ তাহলে আপনি কি করতেন? বর্গ চাইলে আপনি করতেন 0.1 গুণিত 0.1, তাহলে আপনার উত্তর হইতো খ নাম্বার। এটা তো বর্গমূল রে ভাই, মূল। বর্গমূল করলে কি কখনো এটা উত্তর হয়? বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে √0.1, আর √0.1 এর মান আসে দশমিক দিয়ে, সামথিং আকারে আসে। তাহলে দেখেন এগুলোর ভিতর কোনোটাই না, সো উত্তর হবে কোনোটি নয়। এবারে বলেন 19 এর হবে ঘ নাম্বার, বুঝছেন? আপনার যাদের মোবাইল আছে না, আপনারা ক্যালকুলেটর করবেন, ঠিক আছে? √0.1, ঠিক আছে? দেখি আমার ক্যালকুলেটর হয় নাকি, দেখি। √0.1, দেখেন √0.1 করলে মানে 0.316222776601 চলে গেল, মানে 0.32 বলা চলে, 0.31 সামথিং। সো এখানে কোনটা কি আছে? নাই, তাহলে উত্তর হবে কোনটি নয়। এখন আমরা বলতে পারি ভাইয়া অপশন যদি থাকতো 0.31 32, না এরকম থাকবে না। এই প্রশ্ন যদি আসে না, হুবহু এইভাবেই আসবে। 19 নম্বর প্রশ্ন পরীক্ষা আসে হুবহু এই অঙ্কটাই আসবে, এটা কোনো চেঞ্জ হবে না। 20 এর বলেন, 20 √x², কি হবে? √x², হ্যাঁ, √x², এটা কি হবে? একটা বিষয় মনে রাখবেন, যদি কোথাও রুট থাকে এবং স্কয়ার থাকে কাটাকাটি হয়ে যায়। এটা দেখেন, এই মুখটা দেখেন কিসের মতো? সাপের মতো, হ্যাঁ, নাগিন, নাগিন। এক্স, কার এক্স জানি না, যাই হোক কারো একটা এক্স, হ্যাঁ, এক্স, এটা হচ্ছে এক্স। আর এইটা কি? এটা হচ্ছে বেজি, বুঝছেন? এটা হচ্ছে প্রেজেন্ট। তো এক্স আর প্রেজেন্টের রাস্তার মাঝে মারামারি লেগেছে, চুল ছিঁড়াছিঁড়ি করে, দুইটারই অবস্থা খারাপ। মিডিলে এটা হচ্ছে ছোট একটা বাচ্চা সজীব, তাহলে কে থাকছে? সজীব একা থেকে যাচ্ছে। এক্স আর প্রেজেন্ট দুইটা চুল ছিঁড়াছিঁড়ি করে আউট, কেউ আর নাই, মিডিল দিয়ে আমি সুন্দরভাবে বেঁচে আছি। তাহলে √2 কাটাকাটি করে যেটা থাকে সেটাই হয়ে যায়। তো উত্তর কত হবে? এক্স। এখন কথা হলো যে এই এক্সটা কি ক হবে নাকি গ হবে? বলেন, এখানে আছে প্লাস মাইনাস এক্স, এখানে আছে শুধু এক্স, কোনটা হবে বলেন? 20 নম্বর একটু বলেন যে কোনটা উত্তর হবে, বলেন বলেন, এখানে বলেন। এখন দেখা গেল যে এক্স, সজীব একা আছে, একটা ছোট একটা বাচ্চা রাস্তার মিডিয়ে বসে আছে। এখন কথা হলো ও চাইলে আরেকটা নতুন কাউকে ধরতেও পারে বা জীবনে এইভাবেই থাকতে পারে। তো সে যদি একটা ধরে বা বসে থাকে তার তো কোনো নিশ্চয়তা নাই, সো সে হবে প্লাস মাইনাস। তাহলে কি হবে? প্লাস মাইনাস এক্স। তাহলে উত্তর হবে এইটা। তাহলে উত্তর কিন্তু এখানে ক হবে না, গ হবে, বুঝছেন? কারণ ছোট বাচ্চাটা রাস্তায় একা যদি বসে থাকে তো একা কি রাখবে? কেউ একা এসে ধরে নিয়ে চলে যাবে। তো ধরে নিয়ে যেতেও পারে, নাও পারে। সো যেতেও পারে, নাও পারে, তাই প্লাস মাইনাস এক্স, সিম্পল। মনে থাকবে? বলেন। এই তারপর ক কেমন হয় রে? শারমিন রিয়া, ক হবে, মারা দরকার। 20 এর গ হবে বলছি তো, মানে কি একটা অবস্থা, কারো নিয়ে যেতেও দিবে না। আমি শারমিন, 20 এর গ হবে, 20 এর সি হবে। মানে বিষয়টা কি, যে কোনো কিছু যদি আমাদের বর্গমূল করা হয় না, সেটা প্লাস মাইনাস আকারে মান আসে, এটা হচ্ছে বিষয়। কেন প্লাস মাইনাস? একটা বিষয় দেখেন, এখানে আমি -2 এটাকে যদি আমি বর্গ করি তাহলে কত হয়? 4। আবার আমি +2 এটাকে যদি আমি বর্গ করি তাও হয় কত? 4। সো বিষয়টা এটা যে আমি মাইনাস কোনো কিছুকে যদি আমি বর্গ করি তাও হবে 4, প্লাস কোনো কিছুকে যদি বর্গ করি তাও হবে 4। তাহলে এখন আমি যদি 4 কে যদি রুট করি তাহলে মান +2 আসতে পারে, -2 আসতে পারে। তাই এটাকে এইভাবে লেখা হয় +-2। আই থিংক এখন আপনারা বিষয়টা ক্লিয়ার, বুঝছেন? সো কোনো কিছু যদি আমাদের বর্গমূল করতে হয়, যদি রুট করতে হয় না, তাহলে আমাদের প্লাস মাইনাস আকারে আমাদেরকে মানটা লিখতে হয়। এটা হচ্ছে ঘটনা। এখন আপনারা বুঝতে পেরেছেন? আই থিংক বুঝে যাওয়ার কথা। তো এটা ছিল হচ্ছে আমাদের ছোট্ট একটা ক্লাস। আশা করছি আপনাদেরকে সামান্য কিছু হলেও বুঝাতে পেরেছি, বা আপনারা এখানে কিছু কিছু ম্যাথ যেগুলো পারতেন না বা যেগুলো ভুল করছেন সেগুলো আই থিংক আমি বোঝানোর
চেষ্টা করেছি, বুঝাতে কতটুকু পেরেছি সেটা জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি ভালো লেগে না থাকে তাহলে রেকর্ডটা আরেকবার দেখার চেষ্টা করবেন, আই থিঙ্ক বুঝে যাবেন। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এতদূর অবধি থাকছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।